অর্থমন্ত্রী প্রবেশ করার পর সকলে তাকে সম্মান জানাতে কুর্নিশ করে। কারণ মাথা ঠান্ডা রেখে বিনয়ের সাথে বলল, আসসালামু আলাইকুম স্যার। অর্থমন্ত্রী আব্দুল মোতালেব খালিদ উঁচু গলায় বলেন, ওয়া আলাইকুম সালাম। বসো বসো, দাঁড়িয়ে কথা বলার মতো কিছু নেই। কারণ কোমলভাবে সোফায় বসে। অর্থমন্ত্রী কারণের সামনাসামনি আর একটা সোফা বসে তার সঙ্গে আলাপ শুরু করেন। কেসি টেক্সটাইল কোম্পানি থেকে এমন কিছু ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত। তোমাকে নিয়ে তো আমি সবসময় গর্ব করি, এই বয়সে এত কিছু অর্জন করেছো, কিন্তু এবার যা হয়েছে তা কিভাবে ঘটলো? কারণ এটা কি মেনে নেওয়া যায়? কারণ কিছুটা নড়ে চড়ে বসে গম্ভীরভাবে বলে, স্যার আমি বুঝতে পারছি না এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো। আমি পুরোপুরি জানি যে এটা আমার কোম্পানির জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। এটা অর্থমন্ত্রী শান্তির সঙ্গে বলেন, শান্ত হও, কারণ তোমার উপর কখনো আমি দোষ চাপাবো না। কারণ দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে পুনরায় বলে, কারণ তুমিও জানো এই বড় টেক্সটাইল কোম্পানি দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই কোম্পানির মাধ্যমে আমদানি রপ্তানি কাজ চলে, দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়। আর যদি তোমার সাথে আলবার্ট স্টিভেট কোম্পানি 750 কোটি টাকার ডিল হয়ে যেত, কেসি কোম্পানি বিশ্বের শীর্ষ 10-এ জায়গা করে নিত, এতে দেশের স্থানীয় শিল্পে উন্নতি হতো এবং কাঁচামালের ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন হতো। এমনকি দেশের অর্থনৈতিক অবকাঠামো, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ আসত, সরকারি রাজস্ব বেড়ে যেত এবং দেশের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতো। তবে এই পরিস্থিতি কিছুটা বিপর্যয় বয়ে আনবে। কারণ হতাশভাবে ডানে হাত আঙ্গুল দিয়ে তার দুটো চোখের কোণে চেপে ধরে। এরপর নিজেকে শান্ত করে বিশ্বাসের সঙ্গে বলে, তবে স্যার এটা নিশ্চিত এই প্রজেক্টটা আমি কোনোভাবেই হারাতে দেব না, আমি প্রতিজ্ঞাবদ্ধ। অর্থমন্ত্রী হালকা অবজ্ঞা হাসতে হাসতে বলল, কারণ যতটা সহজ ভাষ্য তা কিছুটা বেগতিক। নরেন রায় কখনোই সহজ হারে মানবে না। তার নিজের পরিকল্পনা সে নিপুণভাবে বাস্তবায়ন করেছে। তবে একটা প্রশ্ন রয়ে গেছে, ডিজাইনগুলো সে কিভাবে আয়ত্তে এনেছে? কারণ কিছু ঘর নীরব হয়ে থাকে, সে সঙ্গোপনে জানে এমন নিষ্ঠুর কাজ তার নিজের ভাইয়ের দ্বারাই করা হয়েছে, কিন্তু ভিতরে আবেগ নিয়ন্ত্রণ করে বলো, স্যার আমি সব কিছু ঠিক করে দেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই সমস্যা আর থাকবে না। অর্থমন্ত্রী গভীর দৃষ্টিতে বলে, ভরসা রাখি তোমার উপর, কারণ না হলে কেসি কোম্পানি তো ভেসে যাবে এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হবে। এখন তবে আমি চলি। জি স্যার বলে মাথা নিচু করে সম্মান জানায় কারণ। অর্থমন্ত্রী চলে গেলে কারণ বাহিরে প্রচণ্ড হইচই শব্দ শুনে নীরবতা ভরা মুহূর্তে সে দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ায়। তার উপস্থিত দেখতে পেয়ে সবার মুখে একে একে প্রশ্ন ঝড় উঠে। একজন তরুণী কড়া স্বরে প্রশ্ন করে, রাজলক্ষ্মী টেক্সটাইল লিমিটেড ডিজাইন কপি করার অভিযোগ উঠেছে আপনার কোম্পানির বিরুদ্ধে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী? আর যদি এটা সত্য না হয় তবে কোম্পানি এই নিয়ে কেন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি? আরেকজন সাংবাদিক পিছন থেকে এগিয়ে এসে প্রশ্ন করে, স্যার আপনি কি মনে করেন যে কেসি টেক্সটাইল কোম্পানির বিরুদ্ধে আনা অভিযোগগুলো শুধু ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিতা ফল, নাকি ডিজাইন চুরির দাবিগুলো পিছনে কোনো সভ্যতা রয়েছে? আরেকজন সাংবাদিক পাশে দাঁড়িয়ে কৌতূহলী কণ্ঠে বলে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করেন যে কেসি টেক্সটাইল কোম্পানি এর বিতর্ক থেকে সেরে উঠতে পারবে, নাকি এটা একটি অনিবার্য পতনের দিক এগোচ্ছে? একজন পুরুষ কণ্ঠে প্রশ্ন উত্থাপন করে, এখন আপনি কি মনে করেন কেসি টেক্সটাইল কোম্পানি পুনরায় বিশ্বমানের ফিরে আসবে, নাকি এই অবস্থায় পড়ে আর ঘুরে দাঁড়াতে পারবে না? আর স্যার আপনি কি নিশ্চয় যে কেসি টেক্সটাইল কোম্পানির ডিজাইন সংগ্রহের বিষয়টি সঠিক ছিল? কিভাবে এত বড় একটা স্ক্যাম চোখে সামনে চলে এলো? এমন হাজারো বিতর্কীয় প্রশ্ন কারণের দিকে উড়ে আসে, কিন্তু সে একটার উত্তর দেয় না। তবে চোখ শান্ত, যদিও মনের মধ্যে আগুন জ্বলছে। একটু পর প্রশ্নের ঝড় থামবে। কারণ নিজেকে সামলে নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, শেষ। ইফ এনাফ হ্যাজ এনি ফার্দার কোশ্চেন প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক বলে সূক্ষ্ম দৃষ্টিতে এক নজর সবাইকে দেখে নিল। সব প্রশ্নের আগে একে একে করে হয়ে যাওয়া সাংবাদিকদের মুখে যেন তালা পড়ে গেল।
একে অপরকে চুপচাপ দৃষ্টিতে দেখে দাঁড়িয়ে রইল। কিছু সময় পরে কারণ গম্ভীর কণ্ঠে ঘোষণা করলো, টাইমস আপ। ওকে, এটা এখনও প্রমাণিত হয়নি। ঠিক সেই মুহূর্তে একজন সাংবাদিক সাহস করে বলল, কিন্তু স্যার। তবে কারণের চোখে আগুনের ঝিলিক নিয়ে সাংবাদিকদের কথা শেষ হতে না দিয়ে কঠিনভাবে বলে উঠল, কারণ চৌধুরী যখন কথা বলবে তখন অন্য কেউ কথা বলে, এটা আমার একেবারেই পছন্দ না। সাংবাদিকটি ভয়ে নিমিষে মাথা নিচু করে ফেলে। তার গলা স্বরও চুপসে গেল। সরি স্যার। কারণ তার উক্তি আরও ধীর করে বলল, এটা এখনও প্রমাণিত হয়নি যে ডিজাইনগুলো আরটিএল কোম্পানি। কেসি টেক্সটাইল কখনো নিজেদের পথ থেকে বিচ্যুত হয়নি। আমরা সবসময় সৃজনশীলতার ভিত্তিতে কাজ করি এবং কোনো অনৈতিক কৌশল আমাদের প্রতিষ্ঠানের রীতি নয়। দি প্রজেক্ট ডিটেলস উইল বিকাম ফুললি ক্লিয়ার নেক্সট উইক অ্যান্ড এভরিথিং উইল বি রিজনেবল। আর আমার কোম্পানি সম্পর্কে যেন কোনো মিথ্যা অনুমান না করা হয়। এক্সকিউজ মি। এটা বলে কারণ মাথা নিচু করে দৃঢ় পদক্ষেপ এগিয়ে গেল। সাংবাদিকরা কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকলো, তারপর একে একে দুভাগে সরে গিয়ে তাকে যাবার পথ করে দিল। চৌধুরী বাড়ি প্রবেশদ্বারে পা রেখেই কারণ নিজ কক্ষে চলে গিয়ে ফোনের কথোপকথন শুরু করে দিল। মীরা বৈঠকখানা বিশাল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা রাত 8টা পার করে গিয়েছে। মীরা কক্ষে দরজার কাছে এসে ঠক ঠক করে নক করলো। ওকে ইমন, সময় নিয়ে ভাবো কি করা যায়। আমিও ভেবে দেখছি। আল্লাহ হাফেজ। কারণ ফোন কেটে মীরার দিকে তাকিয়ে বলে, রুমটা তোমার মীরা। নক করার কিছু নেই, চলে এসো। আপনি কথা বলছেন তাই নক করলাম। তা খেতে হবে না? না, এখন খেতে ইচ্ছে করছে না, আমি নিয়ে ভাবছি। মীরা বলল, তো খাবো না। মীরা কণ্ঠে ধীরতা নিয়ে বলল, আপনাকে খেতে হবে বুঝলেন। কারণ বিস্ময় ভরা চোখে বলল, তুমি কি আমাকে জোর করবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। যাও মীরা, তোমার সঙ্গে তর্ক করা একটু মুড নেই। তর্ক আমি করছি না, আপনার খেতে হবে বলছি, মানে খেতেই হবে। খাবো না কি করবে? মীরা এক পদক্ষেপ কারণের দিকে এগিয়ে আসলো। কারণ পিছনে সরে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলো, দেখো মীরা, আমার এখন এসব করার মুড নেই। তোমাকে খুশি করতে পারবো না, তাই আমার কাছ থেকে দূরে থাকো। শুনে মীরা তার দুহাত দিয়ে চোখ চেপে ধরে। চলা শক্ত করে আক্রমণাত্মক সুরে বলে, আপনি কি জন্মগতভাবে নির্লজ্জ? কারণ ঠোঁট চেপে হাসি রোধ করে বলে, আশ্চর্য, কি বলো তুমি? নির্লজ্জ কি আছে? আমি কি একবারও বলেছি যান বেরিয়ে আসো, আমার বউকে আদর করতে ইচ্ছে করছে? বলেছি বলো? মীরা রেগে কান চেপে ধরে, চিৎকার করে বলো, চুপ করুন অসভ্য পুরুষ। আল্লাহ, মনে মনে আমি আপনাকে সবচেয়ে ঘৃণা গালিটা দিয়েছি, বুঝেছেন? খেতে হবে না আপনাকে। এটা শুনে কারণ খট করে হেসে ফেলেও। কারণের হাসির শব্দ শুনে মীরা ঘুরে চোখ মুখ আগুন নিয়ে তার দিকে তাকালো। এটা দেখে কারণ খুব করে কাশি দিয়ে হাসির গতি থামিয়ে দুষ্টুমি হাতছানি দিয়ে বলো, খাবো যান, যদি তুমি নিজের হাতে খাইয়ে দাও। মীরা ভেঙচি কেটে বলো, আমার এত ঠেকা পড়ে নাই, আপনাকে খাইয়ে দিতে হবে। ঠিক আছে, খাবো না তাহলে। কারণ সোজা হয়ে বসে গেল, অর্থাৎ তার অহংকার পুনরায় মাথা চাড়া দিয়ে উঠছে। খেতে হবে না বলেই মীরা ঘর থেকে বেরিয়ে গেল। তার পদক্ষেপ ক্ষোভে ঝাপটে স্পর্শ। মীরা চলে যাওয়ার পর কাজের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মীরা খাবার নিয়ে ফিরে এলো। কণ্ঠের সংকোচন নিয়ে বলল, কারণ খেয়ে নিন। কারণ মীরার দিকে চোখ না তুলে কাজে ডুব দিয়ে বললাম তো, তুমি না খাইয়ে দিলে খাবো না। মীরা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর চামচে খাবার ধরে কারণের সামনে নিয়ে আসলো। কারণ মৃদু হাসি দিয়ে খাবারটি খেয়ে নিল। খাওয়ার শেষে মীরা পাশে বসে বলল, ঠিক আছে তো খাবে না বলে খেয়ে নিলেন। কারণ মীরার শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, বউ আদর করে খাইয়ে দিলে খেয়ে নিতে হয়। মীরার শাড়ির আঁচলটি চট করে টান দিয়ে বলো, টিস্যু কি অভাব পড়েছে? কারণ হেসে বলে, অভাব পড়েনি, কিন্তু তুমি এই অনুভূতি বুঝবে না। এটা প্রেম জান, এর অনুভূতি স্বস্তি আসে বইয়ের দিয়ে মুখ মোছো, বোঝো তুমি কত গভীর প্রেম? মীরা কিঞ্চিত হেসে শান্ত গলায় বলো, হয়েছে, এবার আমাকে কাহিনী বলুন। কিসের কাহিনী? অফিসের। দরকার নেই। আমার স্বামী বিপদে পড়েছে আর আমাকে জানানো হবে না? কারণ ভুরু জাগিয়ে হেসে বলে, বাহ, ভালো তো। এরকম সমস্যা আমি বারবার পড়তে চাই, যদি আপনার মুখ থেকে আমার স্বামী কথাটা শুনতে পাই। মীরা হঠাৎ না বুঝে বলে ফেলায় কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে বসল।
কারণ গভীর চিন্তা আর দুশ্চিন্তার সুরে বলে, আচ্ছা বলছি। হ্যাঁ, কোথাও থেকে শুরু করব? মীরা শান্ত কণ্ঠে আশ্বস্ত করে, আপনি রিল্যাক্সে বলুন, আমি শুনছি। এবার কারণ সমস্ত অব্যক্ত অসহায়তা উন্মোচন করতে থাকে। সব কিছু শুনে মীরা বিচলিত অনুভূতি নিয়ে বলে, এবার কী হবে কারণ? জানি না মীরা, তুমি যদি আমার পাশে না থাকতে তবে আমি সব কিছু ধ্বংস করে দিতাম। এতটাই তীব্র রাগ হচ্ছে। মীরা তার হাত ধরে ধীর আশ্বাসে স্পর্শ দিয়ে সুধা কণ্ঠে বলে, শান্ত হন, সব সমস্যারই একটা না একটা সমাধান আছে। আল্লাহ নিশ্চয় আমাদের পথ দেখাবেন, চিন্তা করবেন না। মীরার কথা বলতে থাকে, কিন্তু কারণ তাতে মনোযোগ না দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। তার দৃষ্টি থেমে যায় মীরার হাতে, যে হাতটি কারণের হাতে আঁকড়ে ধরে আছে। মীরা কারণের চোখে গভীর ভাব দেখে বলে, কোথায় হারিয়ে গেলেন? কারণ মীরার হাতটা নিজের দু হাতের ভিতরে শক্ত করে চেপে ধরে। তার কণ্ঠে প্রশান্তির সুর নিয়ে বলে, এই ভরসাটাই তো আমার প্রয়োজন ছিল মীরা। মীরা আর হাত ছাড়ে নেয় না। তার হৃদয়ে স্পষ্ট হয়ে যায় এই মুহূর্তে কারণের জন্য সে এক অবিচল ঢাল, যার অস্তিত্বে সব বেদনা কিছুদিনের জন্য হলেও মুছে দিতে পারে। মীরা জানে রাগ প্রকাশের সময় সাপেক্ষ। এখন প্রয়োজন সান্ত্বনার। কিছুক্ষণ পর মীরা সামান্য ইতস্তত করে বলে, আচ্ছা আপনি যদি রাগ না করেন তাহলে কিছু কথা বলবো। যদিও টেক্সটাইল নিয়ে আমার জ্ঞান খুবই সীমিত। কারণ তার কথা শুনে কিঞ্চিত হাসে। এরপর মীরা হাতটা নিজের ঠোঁটের কাছে এনে উল্টো দিকে আলতোভাবে চুমু খেয়ে বলে, তুমি যা বলতে চাও বলো মীরা, আমি কখনো তোমার উপর রাগ করব না। চুমুর নরম স্পর্শে মীরা খানিকটা অস্বস্তি বোধ করল। কারণ তার অনুভূতি বুঝিয়ে দেয়। তাই সে মীরার হাত ছেড়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, এবার বলো। এবার মীরা কারণের ব্যবহার গভীর তৃপ্তি অনুভব করে। তারপর মুখের অভিব্যক্তি স্থির রেখে মীরা বলে, আচ্ছা এখনও 6-7 দিন সময় আছে, তাই তো? হ্যাঁ, 6 দিন। এরই মধ্যে কি কোম্পানি সব ডিজাইনার একত্রে বসে কাজগুলো শেষ করতে পারবে না? ধরুন বাকিরাও যদি তাদের সহায়তা করে। কারণ মাথা নেড়ে হেসে ক্লান্ত স্বরে বলে, মীরা, এটা কোনো সিনেমা নয় যে আজ বললাম আর কাল হয়ে যাবে। শুধু ডিজাইন স্কেচ করা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বহু ধাপ। কালার সিলেকশন, ফেব্রিক্স নির্বাচন, স্যাম্পল তৈরি, কোয়ালিটি চেকিং, প্রোডাকশন প্ল্যানিং, পোশাক তৈরি, প্যাকেজিং, ফটোশ্যুট, এডিটিং এবং সর্বশেষ উপরমহলের অনুমোদন। এছাড়াও ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক করা, মার্কেটিং প্ল্যান তৈরি এবং ডেডলাইন বজায় রেখে ডেলিভারি নিশ্চয় করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এইসব মিলিয়ে কাজের পরিধি বিশাল। 3 মাসের পরিকল্পনা কখনো 1 সপ্তাহ বাস্তবায়ন সম্ভব না, সেটা ঠিক। তবে একটা উপায় আছে। যদি ব্যাপারটা আপত্তিকর হতে পারে, হোক আপত্তিকর, তুমি বলো। কারণের কণ্ঠে উৎসাহের ছোঁয়া। মীরা কিছুক্ষণ ভেবে গুছিয়ে বলে, আমার মনে হয় আরিয়ানা ভাইয়া যদি সবার সামনে স্বীকার করেন যে উনি ডিজাইনগুলো অন্য কোম্পানিকে দিয়েছেন এবং তার কাছে যদি ডিজাইন তৈরি প্রাথমিক ডকুমেন্ট, মেটাডেটা বা ইমেল যোগাযোগের মতো প্রয়োজনীয় প্রমাণ থাকে, তাহলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রয়োজনে সাইবার ফরেনসিক্স টিমের সহায়তা এগুলো যাচাই করে সত্যতা প্রতিষ্ঠা করা যেতে পারে। তবে এতে তার নিজের জন্য ঝুঁকি বাড়বে। কারণ অবজ্ঞাসূচক হাসি হেসে বলে, মীরা, তোমার কি ধারণা এতে আচার চৌধুরীর সম্মান টিকবে? সম্পূর্ণ করার জন্য কমপক্ষে 3 মাসের জেল নিশ্চয়। এটা কি কোনো সমাধান হতে পারে? মীরা শান্ত গলায় বলে, আমি জানতাম এই প্রস্তাবটা আপনার ভালো লাগবে না, তবে এখনও সময় আছে, ভাবুন, সময় নিন। এত দূরত্ব হতাশ হয়ে পড়বেন না। আমরা সবাই তো আছি আপনার পাশে। কারণ গভীর কণ্ঠে বলে, তুমি আছো তো? মীরা মৃদু হাসি দিয়ে জবাব দেয়, সে তো অবশ্যই। তাহলে হবে। আর কারো প্রয়োজন নেই। 2 দিন ধরে সব দিক বিবেচনা করে আর কোনো পথ খুঁজে না পেয়ে কারণ অবশেষে আরিয়ানের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজায় কড়া নাড়া শব্দ। ভিতর থেকে দরজা খুলে দাঁড়ালো আরিয়ান। দরজা খোলার সঙ্গে সঙ্গে কারণের তীক্ষ্ণ কঠিন দৃষ্টি যেন আরিয়ানের শরীর ভেদ করে যাচ্ছে। আরিয়ান নিজেকে সামলে নিতে ঢোক গিলে হালকা কাপা গলায় বলো, তুই আয়, ভিতরে আয়। কারণ কোনো কথা না বলে ভিতরে এসে সোফায় বসলো। এক হাত তুলে
ইঙ্গিত করল আরিয়ানকে পাশে বসার জন্য। আরিয়ান কিছুটা সংকোচ নিয়ে পাশে এসে বসল। তার শরীর থেকে ভয়ে হালকা শীতল ঘাম ঝরছে। ক্ষণকাল নীরব থেকে কারণ ঘরে অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা রোমানা ভাবি আপনি একটু বাহিরে যান। রোমানা কোনো প্রতিক্রিয়া না দেখে ঘর থেকে বেরিয়ে গেল। কারণ এরপর ঘাড় ঘুরিয়ে কাঁধে পেশি শীতল করে এক গভীর শ্বাস নিয়ে নিজেকে কথা বলার জন্য প্রস্তুত করল। তোর কি নিজের কাজের জন্য এইটুকু গিল্টি ফিল হয় না? দেখ ভাই, তুই ভুল বুঝেছিস, আমি কিছুই। কারণ তার কথা কেটে দিয়ে বলল, আমি তোকে ডিফাইন করতে বলিনি। কি বলার সরাসরি বলবি। শোন, আর 3 দিন পর প্রজেক্ট ডিল হবে। তার আগে সব ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে হবে। কেসি টেক্সটাইল নিয়ে যা যা গুজব ছড়াচ্ছে সেটা আর বাড়াতে দেওয়া যাবে না। তুই আসলে কি চাস? কারণ এবার একটু সামনে ঝুঁকে তার চোখে চোখ রেখে বলল, তুই যা করেছিস সেটা প্রকাশ করতে হবে, সবাইকে জানাতে হবে। এই ডিজাইনগুলো তুই নরেন রায়কে সেল করেছিস। তোর কাছে যা যা প্রমাণ আছে সেগুলো সামনে আনবি। আমি তোকে বলে দিব কিভাবে কথা বলতে হবে। পরক্ষণে আরিয়ানের চেহারা আতঙ্কের ছাপ আরও গাঢ় হলো। চোখ বিস্ফোরিত হয়ে প্রায় চিৎকার করে উঠে বলল, কখনোই না। আমার মাথা খারাপ নাকি? কথাগুলো কারানের কর্ণে পৌঁছানো মাত্রই তার মাথা অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলে উঠল। কারানের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করল। তার শরীর ক্রোধের স্পন্দিত স্পষ্ট হয়ে উঠল। প্রবল আক্রোশের পাশে চেয়ার তুলে নিয়ে সামনে কাচের টেবিলে সজোরে আঘাত করল। মুহূর্তেই টেবিলের কাঁচ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। এই ভয়ানক দৃশ্য দেখে আরিয়ানের শরীর শীতল হয়ে এলো। তার হাত পা প্রায় অবশ হয়ে গেল। মুখে একটা কথাও ফুটল না। থরথর করে কাঁপছে থাকা আরিয়ানের লক্ষ্য করে কারণ এগিয়ে গেল। কারণ ঠান্ডা অথচ ভয়ানক স্বরে বলে, তোকে শান্তভাবে বুঝিয়েছি। ভেবেছিলাম তুই অত্যন্ত এইটুকু বোধশক্তি রাখিস, কিন্তু তুই প্রমাণ করলি তুই তার যোগ্য নয়। শোন, কাল নরেন রায় এখানে আসবে, তার সামনে তুই সব স্বীকার করবি। তুই না করলে আমি প্রমাণ তুলে ধরব। তোর হাতে 2টি অপশন আছে। 1, 3 মাসের জন্য জেল খাটবি। 2, 200 কোটি টাকা 2 সপ্তাহের মধ্যে ফেরত দিবি। এই টাকা কোম্পানি কর্মচারীদের মাথায় ঘাম পায়ে ফেলার টাকা, তোর বিলাসিতার জন্য নয়। কারণ একটু থেমে আরও কঠিন কণ্ঠে যোগ করলো, আমি নিশ্চিত তুই জানিস তোর জন্য কোনটা বেটার হবে। কথাগুলো বলে কারণ পিছনে ফিরে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ল দরজার কাছে থেকে অস্পষ্ট ছায়া সরে যাচ্ছে। কারণ থমকে দাঁড়ালো। তার চোখে গভীর সন্দেহ রেখা ফুটে উঠল।